আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইটিকে স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার আজকে সিরিজে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণী পরিণত নাগরিকত্ব বিষয়ে পঞ্চম অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। যারা যারা প্রথম টপিকগুলো ধারণা পাওনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে। আর আজকের লেকচারের টপিক হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ। তাই চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। এখন আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে আলোচনা করব। আর সংবিধান বলতে আমরা বলেছিলাম অবশ্যই এটি একটি রাষ্ট্রের কি মৌলিক দলিল হিসেবে রচিত হয়। অর্থাৎ বাংলাদেশেও এরকম কিছু সংবিধান রয়েছে যেগুলো হচ্ছে আমাদের মান্য করতে হবে, এমন কিছু নিয়ম কানুন আছে যেগুলো একটি দেশের জন্য অবশ্যই পালন করা আবশ্যিক। তো দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটিকে গঠিত হয়। ওকে, তা এখন দেখো, এই যে বললাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য কতজন সদস্য বিশিষ্ট 34 জন সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কত সালে? 1972 সালে। ঠিক আছে, এখন উক্ত কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। উক্ত কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় 1972 সালে 17 এপ্রিল। এটা কিন্তু প্রণয়ন করা হয়নি, তখন হচ্ছে প্রথম সভা অনুষ্ঠিত করা হয়। অর্থাৎ প্রথম সভা কত সালে অনুষ্ঠিত করা হয়? 1972 সালেরই 17 এপ্রিল। এরপর এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ সংবিধানের খসড়া তৈরি করে। অর্থাৎ খসড়া মানে কি? একটা দলিলের মতো লিপিবদ্ধ করে, এবং সেটা কত তারিখে হচ্ছে তোমার প্রণয়ন করা হয়? 19 অক্টোবর 1972 সালে। কোথায়? গণপরিষদে। এরপর সংবিধানের বিভিন্ন দিক নিয়ে গণপরিষদে আলোচনার পর 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয়, এবং 1972 সালের 16 ডিসেম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আনুষ্ঠানিকভাবে কি এটা কার্যকর করা হয়। অর্থাৎ এখানে অনেক এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত সালে হচ্ছে খসড়া বা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, কত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সেটা, এবং এই কমিটির সভাপতি কে ছিলেন, এবং এই প্রথম যে সভাটা সেটা কত সালে হচ্ছে অনুষ্ঠিত হয়, এবং সেখানে গণপরিষদে উত্থাপিত হয় সংবিধান কত তারিখে? 1972 সালে 19 অক্টোবর। এরপর সংবিধানের বিভিন্ন দিক নিয়ে গণপরিষদে আলোচনার পর কত তারিখে হচ্ছে সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর। আর সর্বশেষে আনুষ্ঠানিকভাবে সংবিধান কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর। আর সংবিধান কিন্তু আমাদের অনেকবারই পরিবর্তন করা হয়েছে, প্রায় কি 17 বার। এখন দেখো যে সংবিধানের বৈশিষ্ট্য, বা কোন সংবিধান? শুধুমাত্র বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখো। বাংলাদেশ বর্তমান সংবিধানের উল্লেখযোগ্য বিষয়বস্তু নিচে আলোচনা করা হলো। প্রথমত, বাংলাদেশের সংবিধান কোন ধরনের দলিল? একটি লিখিত দলিল। অর্থাৎ বাংলাদেশের সংবিধান একটি কি লিখিত সংবিধান, এখানে সবকিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ সংবিধান একটি লিখিত দলিল। এর কতটি অনুচ্ছেদ আছে? 153টি। অবশ্যই আন্ডারলাইন করে রাখবে, দাগিয়ে রাখবে, কিংবা নোট ডাউন করে ফেলবে, কারণ হচ্ছে এটা অনেক সময় এমসিকিউ কিংবা কতে চলে আসে। এবং এটি কতটি ভাগে বিভক্ত? 11টি ভাগে বিভক্ত। অর্থাৎ বাংলাদেশে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। এবং এটি কতটি ভাগে বিভক্ত? 11টি ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনা সহ কয়টি তফসিল আছে? 7টি তফসিল আছে। 3টা এমসিকিউ কিন্তু এখানে রয়েছে, যে বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ এবং কত ভাগে বিভক্ত এবং কতটি তফসিল রয়েছে। তারপর বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনের মানে কি বললাম আমরা? যেটা সহজে পরিবর্তন করা যায় না। অর্থাৎ লিখিত সংবিধান সমান সমান কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ কি? এর কোনো বিধান সংযোজন কিংবা পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের মোট সংখ্যার 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন হয়। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যখন হচ্ছে কোনো সংশোধনের প্রয়োজন হয়, তখন হচ্ছে এই যে আলোচনা সভায়, অর্থাৎ জাতীয় সংসদে যে কয়জন জনগণ থাকবে তাদের 2/3 সম্মতির ভিত্তিতে কি সংবিধানের বিভিন্ন কারণ বা বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তন করতে হয়। এছাড়া কিন্তু এটা কি সম্ভব হয় না। তারপর দেখো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা কয়টি বলেছিলাম? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা
রাষ্ট্র পরিচালনার কি মূলনীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতি দ্বারা যখন হচ্ছে অনুপ্রাণিত বা প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রমকে পরিচালনা করে। তারপর হচ্ছে মৌলিক অধিকার, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথাও কি উল্লেখ রয়েছে। সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি কি ভোগ করি, কি কি আমাদের করতে হবে, তার সব কিছু কোথায় উল্লেখ থাকে, সংবিধানের মধ্যে উল্লেখ থাকে। আর এগুলো উল্লেখ থাকায় এগুলোর কি গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। যেমন জীবন ধারণের অধিকার, অর্থাৎ তুমি যে জীবন ধারণ করতেছো সেটার অধিকার, তুমি যে শান্তিভাবে চলাফেরা করতেছো সেটার অধিকার, এবং বাক স্বাধীনতার অধিকার, তুমি যে নিজের মতামতটা প্রকাশ করতে পারতেছো সবার মাঝে, সেটা হচ্ছে কি বাক স্বাধীনতা। এবং চিন্তা বিবেক স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, যে যে ধর্মের যেভাবে পালন করবে সেটা যে স্বাধীনভাবে অধিকার। তারপর সম্পত্তির অধিকার, এগুলো সবই কি মানুষের মৌলিক অধিকার, আর এগুলো সবকিছুই বাংলাদেশ সংবিধানের মধ্যে কি উল্লেখযোগ্য। এছাড়া দেখো সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ এখানে ভোট সবাই 18 বছর হওয়ার পরই কি দিতে পারবে, এবং যে প্রার্থীকে মনোনীত করতে ইচ্ছা হবে সুযোগ্য প্রার্থীকে কি সে তার মত অনুযায়ী ভোট দিতে পারবে। বাংলাদেশ সংবিধানে সার্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, পেশা ইত্যাদি নির্বিশেষে 18 বা তদূর্ধ্ব, অর্থাৎ 18-র চেয়ে বেশি বয়সের দেশের সকল নাগরিককে ভোটাধিকার লাভ করেছে। সব নাগরিকই ভোট দিতে পারবে, অবশ্যই তার বয়স সীমা 18 কিংবা তার বেশি হতে হবে। তারপর হচ্ছে প্রজাতান্ত্রিক, সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ সংবিধান অনুযায়ী কি বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ক্ষমতার উৎস বলো কিংবা সকল ক্ষমতার অধিকারী বলো কে হবে, জনগণ। অর্থাৎ এখানে মালিকই হচ্ছে কি রাষ্ট্রের জনগণ। জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবেন, অর্থাৎ জনগণ যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে তারাই হচ্ছে কি তোমার দেশ পরিচালনা করবেন। এরপর বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় সরকার বিদ্যমান রয়েছে। বাংলাদেশ সংবিধানে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বিদ্যমান রয়েছে। সংসদীয় সরকারের আরেকটি নাম কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার, যেটা কিনা আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছি। তারপর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। এখানে সংবিধান গৃহীত হওয়ার পর সংসদীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রিসভার শাসন কার্যকে পরিচালনা করে থাকে। এই সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ তার কাজের জন্য কার নিকট দায়ী থাকে, আইনসভার নিকট দায়ী থাকে। এরপর দেখো এককেন্দ্রিক রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র বাংলাদেশ সংবিধানকে বলা হয়, বা বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র কি বলা হয়। এককেন্দ্রিক রাষ্ট্র বলতে কি বোঝাও, একটা দেশ যখন কেন্দ্র থেকে আলোচনা করা হয়, শাসন পরিচালনা করা হয়, নিয়ম কানুন পরিচালনা করা হয়, সেটাকে কি আমরা এককেন্দ্রিক রাষ্ট্র বলি। বাংলাদেশ একটি কি এককেন্দ্রিক রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই, কারণ বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। এখানে কোনো প্রদেশের মধ্যে কি বিভক্ত হয়ে সরকারের কাজ ভাগ করা নেই। এখানে একটা সরকার আছে, একটা কেন্দ্র থেকে কি পরিচালনা করে। জাতীয় পর্যায়ে একটি মাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ কি পরিচালিত হয়। তারপর হচ্ছে দেখো আইনসভা। বাংলাদেশ আইনসভার নাম কি বলো, এটা তোমাদের কাছে থাকবে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। এই যে এখানে চলে আসছে যে এখানে এর নাম কি জাতীয় সংসদ। প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের ওপর কি ন্যস্ত থাকে, অর্থাৎ এখানে প্রজাদের যত কাজ টাজ আছে বা প্রজাতন্ত্রের যত আইন কানুন আছে এগুলো প্রণয়ন করা সবকিছু কার ওপর ন্যস্ত থাকে? জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকে। বর্তমানে জাতীয় সংসদে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 350 জন। 300 জনকে আলাদা সমন্বিত এবং 50 জনকে সংরক্ষিত মহিলা আসন। এবং সংসদের মেয়াদ কত বছর? 5 বছর। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করতে হবে। এখন দেখো হচ্ছে সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের সর্বোচ্চ কে আইন, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান আছে সেটাই হচ্ছে কি রাষ্ট্রের জন্য সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইন সংঘাত সৃষ্টি হলে, অর্থাৎ এই যে সংবিধানের নিয়মগুলো আছে সেগুলোর সাথে যদি কখনো ব্যাঘাত ঘটে তখন সংবিধানের বিভিন্ন কি নীতি নষ্ট হয়ে যায়,
তো এটাই বলছে যে কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ওই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ তার ততখানি কি বাতিল হয়ে যাবে। তুমি কোনো আইন প্রণয়ন করছো এবং সেটা তোমার আগে কোনটার সাথে দেখতে হবে, বাংলাদেশের সংবিধানের আইনের সাথে কি দেখতে হবে, এটা তোমার সাথে ওইটার যতটুকু মিল আছে ওইটুকুই কি গ্রহণযোগ্যতা পাবে, আর যতটুকু হচ্ছে মিল থাকবে না সেগুলো কি বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো বিচার বিভাগের স্বাধীনতা। এখন বিচার বিভাগ কোনটা, যেখানে হচ্ছে বিচার কার্য সম্পাদন করা হয়। আইন বিভাগ আইন প্রণয়ন করে শাসন বিভাগের কাছে যখন দেয়, শাসন বিভাগ যখন হচ্ছে বিচার বিভাগের কাছে দিয়ে দেয়, সেটার কথা বলছে যে বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন এবং কি নিরপেক্ষ বিচার বিভাগের বিধান রয়েছে। অর্থাৎ সবাইকে তার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার যে বিভাগটা সেটার কথা বলা হয়েছে। এখন আমরা বাংলাদেশের সংশোধনী সমূহ পড়ব। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধানটা লিখিত সংবিধান সেটা আমরা নর্মালি জানি যে লিখিত সংবিধান সহজে কি পরিবর্তন করা যায় না, তবুও আমাদের বাংলাদেশে এটিকে 17 বার সংশোধন করা হয়ে গেছে। তো বাংলাদেশ সংবিধানের সংশোধনীগুলো আমরা এখন পড়ব। যে 1972 সালের প্রণয়নের পর থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট 17 বার কি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের সংশোধনীয় প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এখন আমরা কি আলোচনা করব। তো এই যে সংশোধনী সমূহগুলো রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখন সবকিছু কিন্তু মনে রাখা একসঙ্গে পসিবল না, সেক্ষেত্রে তোমার অবশ্যই প্রথম সংশোধনী থেকে শুরু করে এই যে সালগুলো দেওয়া আছে, তোমাদের এখানে মাসের নামগুলো মনে না রাখলেও হবে, কিন্তু অবশ্যই সালগুলোকে মনে রাখতে হবে এবং সালগুলো বিষয়বস্তু এবং কোন সংবিধানে কি কারণে সংশোধন করা হয়েছে সেগুলো কি অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো প্রথম সংশোধনী কত সালে হয়? 1973 সালে। এবং 1973 সালে কিন্তু আরেকটা সংশোধনও করা হয়েছে যেটা কিনা কি দ্বিতীয় সংশোধনী। তো এইভাবে মনে রাখতে পারো যে 1973 সালে কয়টি সংশোধন হয়েছে? 2টি। এবং কত সাল কয়টা প্রথম এবং দ্বিতীয়, এটা তারপর মনে রাখতে পারো একটা হচ্ছে জুলাই মাসে আর একটা কি সেপ্টেম্বর মাসে। তো তোমরা মাসটা মনে না রাখলেও চলবে, তোমাদের সালটা একটু কি ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো প্রথম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল। 1971 সালে যুদ্ধের সময়কার মানবতা বিরোধী যুদ্ধাপরাধী বিচার বিধান করা হয়। অর্থাৎ 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধতে অনেকেই মানবতা বিরোধী কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কি এই সংশোধনীটা প্রণয়ন করা হয়। তারপর দ্বিতীয় সংশোধনী কোনটা? দেখো দেশের ভেতরে গোলযুদ্ধ কিংবা যুদ্ধের আশঙ্কা কিংবা মানুষের জীবনযাত্রায় সংকট দেখা দিলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হবে। অর্থাৎ এখানে বলছে দেশের মধ্যে যখন কোনো সমস্যা দেখা দিবে কিংবা গোলযোগ বলো, দুর্যোগ বলো, বা মানুষের জীবনযাত্রায় এমন কিছু ব্যাঘাত ঘটবে, এরকম কিছু যদি ঘটনা ঘটে যায় তখন রাষ্ট্রপতিকে কি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থার কি একটা পরামর্শ বা সম্মতি দেওয়ার অধিকার কি থাকতে হবে। তারপর দেখো হচ্ছে তৃতীয় সংশোধনী কত সালে হয়? 1974 সালে। এটা কিন্তু একক, এই সালের মধ্যে আর কি সংশোধন করা হয়নি। তো 1974 সালে কি হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত যে চুক্তি হয় সেটাই কি তৃতীয় সংশোধনীতে বৈধ ঘোষণা করা হয়। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে, অর্থাৎ যখন হচ্ছে যুদ্ধ হয়েছিল ভারতের কিছু অংশ বাংলাদেশের মধ্যে ছিল, বাংলাদেশের কিছু অংশ ভারতের মধ্যে ছিল, এই যে দুইজনের একটা চুক্তি, সীমান্ত চুক্তি কার্যকর যে হবে তা বৈধতা ভাবে কি তৃতীয় সংশোধনীতে করা হয়েছে। তারপর হচ্ছে চতুর্থ সংশোধনী কত সালে? 1975 সালে। কি কি ছিল বিষয়বস্তু? যে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। অর্থাৎ সংসদ ভিত্তিক যে সরকার ব্যবস্থাটা ছিল সেটা টার্ন করে কোথায় নিয়ে গেছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং উপরাষ্ট্রপতির যে পদটা সৃষ্টি হয়েছিল সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা হয়েছিল। আগে হচ্ছে এক একটা ছোট ছোট দলের মাধ্যমে কি দেশটা পরিচালনার সৃষ্টি ছিল, সেটা কিনা ভেঙে পরিবর্তন করে কি একটা দলের মধ্যে রূপান্তর করা হয়েছে। তারপর হচ্ছে পঞ্চম সংশোধনী, যেটা কিনা 1979 সালে সংগঠিত হয়। 1975 সালে 15 আগস্টের পর সামরিক সরকার কর্তৃক যেসব বিধিবিধান প্রণয়ন করা বা সংবিধান সংশোধনী আনা হয়েছে সেগুলো পঞ্চম সংশোধনীকে বৈধ বলে ঘোষণা করা হয়। আর রাষ্ট্রীয় যে মূলনীতিটা পরিবর্তন করা হয় কত দশকে? তোমার পঞ্চম সংশোধনীতে। এটা কিন্তু
ইম্পর্টেন্ট, অবশ্যই মার্ক করে রাখবো। পঞ্চম সংশোধনীতে কি রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হয় এবং বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশি করা হয়। আগে কি বাঙালি বলা হতো, সেটা হচ্ছে আমাদের নাগরিকতা, এখন কি হয়েছে বাংলাদেশি। তারপর দেখো ষষ্ঠ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল, যে উপরাষ্ট্রপতির পদ লাভজনক নয় এমন বিধান করে বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতির পদে নির্বাচনের পর ব্যবস্থা নিশ্চিত করা হয়। এবং সপ্তম সংশোধনী কত সালে হয়, 1976 সালে। এটা বিষয়বস্তু ছিল 1982 সালে 24শে মার্চ থেকে 1986 সালের নভেম্বর পর্যন্ত জেনারেল এরশাদ যেসব বিধিবিধান এবং সামরিক আইন জারি এবং তার ভিত্তিতে যেসব কাজ সম্পাদন করেছিলেন সেগুলোকে এই সংশোধনীতে বৈধতা দেওয়া হয়। অর্থাৎ এরশাদের আমলে তিনি যে নিয়ম কানুন বিধিবিধান প্রণয়ন করেছিল, সামরিক আইন যে জারি করেছিল, সেগুলো সবই কি এখানে সম্পাদন করে নতুনভাবে সংশোধন করে সেটাকে বৈধতা হিসেবে গ্রহণ করেছিল। অষ্টম সংশোধনী 1988 সালে হয়েছে। এটা কি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যে ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ যে স্থাপন করে সেটার কথা কি বলেছে। অর্থাৎ রাষ্ট্র ধর্ম কোনটাকে বলা হয়েছে, ইসলামকে। দশম সংশোধনী কোনটা, 1989 সালে। কোন মাসে হয়েছে, জুন মাসে। এখানে কি বলেছে, যে জাতীয় সংসদে ওই যে 30 মহিলা যে সংরক্ষিত আসন আমাদের এখন কত 50টি, তৎকালীন সময়ে কি 30টি ছিল, ওই সময় আরো 10 বছর কি বৃদ্ধি করা হয়। তারপর হচ্ছে একাদশ সংশোধনী কত সালে হয়েছে, 1991 সালে। এখানে কি বলেছে, যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কর্তৃক প্রয়োগকৃত সকল কার্যক্রমে বৈধ করা হয় এবং পুনরায় তার প্রধান বিচারপতির পদে কি ফিরে যাওয়ার বিধান করা হয়। অর্থাৎ ওইখানে অস্থায়ী যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন আহমদ, তাকে হচ্ছে কি প্রয়োগকৃত সকল ক্ষমতার মধ্যে বৈধ করা হয় এবং পুনরায় তাকে ওই প্রধান বিচারপতির আসনেই কি ফিরিয়ে দেওয়ার বিধান করা হয়। এখন দেখো দ্বাদশ সংশোধনী কত সালে হয়, 1991 সালে। কোন মাসে, আগস্ট মাসে। এখন এটার বিষয়বস্তু কি ছিল, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা কি চলে আসবে। অর্থাৎ একটু আগে আমরা দেখছি যে তখন হচ্ছে সংসদীয় থেকে রাষ্ট্রপতি করছিল, এখন আবার রাষ্ট্রপতি থেকে কি সংসদীয় সরকার ব্যবস্থা করে ফেলছে। এখন আবার পুনর্বর্ধন হয়, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করে দেওয়া হয়। তৎকালীন সময়ে 1991 সালের সংশোধনীটা কি বলছে, যে উপরাষ্ট্রপতির যে একটা পদ ছিল সেটা কি বিলুপ্ত করে দেওয়া হয়। তারপর হচ্ছে ত্রয়োদশ সংশোধনী, যেটা কিনা 1996 সালে হয়েছে মার্চ মাসে। সেখানের বিষয়বস্তু ছিল যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি প্রবর্তন করা। অর্থাৎ সেখানে কোনো দল থাকবে না, সেই তত্ত্বাবধায়ক সরকার কি প্রবর্তন করতে হবে। তারপর হচ্ছে চতুর্দশ সংশোধনী, যেটা কিনা 2004 সালে মে মাসে হয়েছে। অর্থাৎ দেখো 13 পর্যন্ত যে সংশোধনীগুলো হয়েছে সেগুলো কি সব 2000-এর আগে, এবং চতুর্দশ অর্থাৎ 14 থেকে যে সংশোধনীগুলো হয়েছে সেগুলো কি 2000 সালের পর থেকে। অর্থাৎ 2004 সালে চতুর্দশ সংশোধনী চালু করা হয়, যেখানে বলা হয়েছিল মহিলাদের জন্য জাতীয় সংসদনে 45টি, প্রথমত 30টি ছিল, এখন কি 45টি আসন সংরক্ষণ করা হয়েছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতি সরকার অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনকে বিধান করা হয়েছে। এছাড়া দেখো সুপ্রিম কোর্টের বিচারক পিএসসির চেয়ারম্যান সদস্যদের অবসরের বয়স সীমা বৃদ্ধি করে কত বছর করা হয়েছিল, 67 বছর। অর্থাৎ চতুর্দশ সংশোধনীতে 3টা পরিবর্তন বেশি করা হয়েছে, যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মহিলাদের সংরক্ষিত আসন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রদর্শনের বিধিবিধান কার্যকর, এবং হচ্ছে সুপ্রিম কোর্টের যারা থাকবে তাদের বয়স সীমা কি 67 বছর করা। তারপর হচ্ছে পঞ্চদশ সংশোধনী, যেটা কিনা 2011 সালের জুন মাসে হয়েছে। এখানে কি বলেছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার বলছিল, এই যে দেখো এখানে প্রবর্তন করা হয়েছিল, সেটা এখানে কি এসে বিলুপ্ত করা হয়ে গেছে। তারপর 1972 সালের সংবিধানের যে রাষ্ট্রীয় 4টা মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেগুলো আবার কি করা হয়েছে, পুনর্বর্ধন করা হয়েছে, নতুন ভাবে কি একটু গঠন করা হয়েছে। এছাড়া রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার পাশাপাশি ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
ওই সংশোধনীর মধ্যে আমরা দেখেছিলাম ইসলামকে একদম রাষ্ট্র ধর্ম বলা হয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে আমরা এসে কি দেখছি যে ওই ধর্মের পাশাপাশি বাকি যে ধর্মগুলো আছে সেগুলো চর্চারও কি বিধিবিধান নিশ্চিত করা হয়েছে। এবং জাতীয় সংসদের মহিলা আসন বর্তমানে যে 50টি আছে সেটা কত সালে হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মধ্যে কি আমরা দেখেছি। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশে এখন হচ্ছে 50টি সংরক্ষণের ব্যবস্থা, সেটা কত সংশোধনের মধ্যে করা হয়েছে, পঞ্চদশ সংশোধনীতে। এখন দেখো ষোড়শ সংশোধনী কত সালে হয়, 2014 সালে, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার বিধান পুনর্বর্ধন করা হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের বাতিল করে দেওয়া, অর্থাৎ অপসারণ, তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়ার যে ক্ষমতাটা সেটা কাদের হাতে চলে আসে, সংশোধনের হাতে ফিরে আসে। তারপর সপ্তদশ, যেটা কিনা সর্বশেষ সংশোধনী হয়েছে কত সালে, 2018 সালের জুলাই মাসে। কি বলা হয়েছে এখানে, যে জাতীয় সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের সদস্য সংখ্যা নির্বাচনের ব্যবস্থায় আরো 25 বছর রাখার কি বিধান করা হয়েছে। অর্থাৎ এখন থেকে 25 বছর পর্যন্ত কি এটা বিধান চলে যাবে, এটার আর পরিবর্তন আসবে না। এরপর দেখো হচ্ছে বিভিন্ন সরকারি বিভিন্ন সময় তাদের নিজস্ব স্বার্থে বারবার সংবিধান সংশোধন করেছে। এত সহজে সংবিধানের সংশোধন, এটা আমাদের সংবিধানের দুর্বলতার ফলে সংবিধান ঠিকভাবে কাজ করেনি, নিয়মিত বিরতিতে নির্বাচনে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই সংবিধান। অর্থাৎ এখানে কি বলেছে, অল্প কথায় দেখো, বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে তাদের নিজস্ব স্বার্থে বারবার সংবিধান সংরক্ষণ বা সংশোধন করেছে। এত সহজে সংবিধানের সংশোধন করা, এটা আমাদের সংবিধানের দুর্বলতা। এর ফলে সংবিধান ঠিকভাবে কি কাজ করেনি। অর্থাৎ সংবিধানকে যখন তুমি বারবার পরিবর্তন করবে তখন অবশ্যই কি সেটা দুর্বল হয়ে পড়ে, সেটা কাজ করা কি কষ্টসাধ্য হয়ে পড়ে। তো নিয়মিত বিরতিতে নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কি এই সংবিধানগুলো। আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি পঞ্চম অধ্যায়ের সকল টপিকটি তোমরা সুন্দরভাবে বুঝেছো। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। আল্লাহ হাফেজ।